বিশ্ব মানচিত্রে এমন দুটি দ্বীপ রয়েছে যাদের নাম শুনে বিভ্রান্তির জন্ম নেয়। এক আইসল্যান্ড, দুই গ্রিনল্যান্ড। সাধারণভাবে মনে হতে পারে গ্রিনল্যান্ড হবে সবুজে মোড়া উর্বর এক ভূমি, আর আইসল্যান্ড হবে বরফে আবৃত শীতল এক ভূখণ্ড। বাস্তবে কিন্তু সম্পূর্ণ বিপরীত। গ্রিনল্যান্ড এর প্রায় ৮০% অঞ্চল বছরভর বরফে ঢাকা থাকে। অন্যদিকে আইসল্যান্ড এই বরফের আস্তরণ রয়েছে মাত্র ১১% এলাকায়। তাহলে এমন বিভ্রান্তিকর নামকরণ কেন? এর পিছনে আছে এক রোমাঞ্চকর ইতিহাস। ভাইকিংদের রাজনৈতিক বুদ্ধিমত্তা ও জলবায়ুগত প্রক্রিয়ার সূক্ষ্ম প্রভাব। আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডের মধ্যে দূরত্ব কত জানেন? আইসল্যান্ড গ্রিনল্যান্ড সবচেয়ে কাছের ইউরোপীয় প্রতিবেশী। যদি আপনি এটিকে সবচেয়ে সংকীর্ণ বিন্দু থেকে পরিমাপ করেন, একদম সংকীর্ণ বিন্দু থেকে, তাহলে আইসল্যান্ডের মোট দূরত্ব মাত্র ৩০০ কিলোমিটার, অর্থাৎ ১৮৬ মাইল। এবং আপনি রেকজাভিক থেকে বিমানে পশ্চিম গ্রিনল্যান্ডে প্রায় ৩ ঘন্টায় পৌঁছতে পারবেন। ভাইকিংদের ছলনাময় কৌশলের শুরু। নামকরণের এই চমকপ্রদ গল্প শুরু হয় উত্তর ইউরোপের এক দাপুটে যোদ্ধা ও নাবিক জাতি ভাইকিংদের মাধ্যমে। তারা যখন উত্তর আটলান্টিক মহাসাগরের দুই দ্বীপে পদার্পণ করেন, তখন তারা দ্বীপদ্বয়ের প্রকৃতি ও বসবাসের উপযোগিতা বিচার করে এই কৌশলী সিদ্ধান্ত নেন। তুলনামূলকভাবে উর্বর ও বসবাসযোগ্য দ্বীপ, অর্থাৎ আজকের আইসল্যান্ড, যাতে বহিরাগতদের নজরে না আসে, তাই তার নাম রাখে আইসল্যান্ড। অন্যদিকে যেখানে কঠিন আবহাওয়া ও প্রচুর বরফের আধিপত্য, সেই কঠোর অঞ্চলের নাম দেওয়া হয় গ্রিনল্যান্ড, শুধু যেন অন্যদের আকর্ষণ করার উদ্দেশ্য। এই নামকরণ ছিল একটি কৌশলগত ছলনা, যাতে ভাইকিংরা নিজেদের পছন্দের ভূখণ্ডে নির্ভেজালভাবে বসতি স্থাপন করতে পারে আর অপর দ্বীপের আগ্রহ সৃষ্টি করে লোকজন পাঠানো যায়। এবার আসুন আইসল্যান্ড। বরফের সবুজ দ্বীপ আইসল্যান্ড ইতিহাসের ৯ম শতকের কাছাকাছি সময় থেকে বিকশিত হতে থাকে। প্রথম যিনি এই দ্বীপে আসেন তিনি ছিলেন নরওয়ের ভাইকিং নাদাদর। আবিষ্কারের সময় সেখানে তুষারপাত হচ্ছিল, তাই প্রথা অনুসারে তিনি দ্বীপটির নাম দেন স্নোল্যান্ড। এরপর আরও এক সুইডিশ ভাইকিং গারর সবাবারোসন এই দ্বীপে আসেন এবং তার নিজের নামে দ্বীপটির নাম রাখেন গাডার সোলমুর। কিন্তু যিনি আইসল্যান্ডের নামটি স্থায়ীভাবে প্রবর্তন করেন তিনি হলেন ফ্লোকি ভিলগারসন। ফ্লোকির যাত্রা ছিল এক দুর্ভাগ্যপূর্ণ অভিযান। পথের মধ্যে তার কন্যার মৃত্যু হয় এবং তার সঙ্গী সাথে পশুরাও মারা যায়। হতাশ ফ্লোকি দ্বীপের এক উচ্চ পর্বতচূড়ায় উঠে চারপাশের বরফ ঢাকা উপকূল অবলোকন করেন। তখন তিনি এই দ্বীপের নাম দেন আইসল্যান্ড। এই নাম কেবল এক প্রাকৃতিক পরিচয়ের প্রকাশ নয়, বরং তার যাত্রার দুঃখ কষ্টের প্রতীকও বটে। গ্রিনল্যান্ড নামের পিছনে মনস্তাত্ত্বিক বিপণন। গ্রিনল্যান্ডের নামকরণ সম্পূর্ণ পরিকল্পিত ছিল। ১০ম শতকের এরিক দ্য রেড নামের একজন নরওয়েজিয়ান ভাইকিং হত্যার দায়ে নির্বাসিত হন। এরপর তিনি আবিষ্কার করেন এক বিশাল বরফাচ্ছন্ন ভূখণ্ড, যার দক্ষিণাংশ গ্রীষ্মকালে কিছুটা সবুজ হয়ে ওঠে। বসতির জন্য উপযোগী এলাকাগুলো দেখে এরিক ভাবলেন, এই দুর্গম অঞ্চলে নতুন উপনিবেশ গড়তে হলে মানুষকে আকৃষ্ট করতে হবে। তাই তিনি দ্বীপটির নাম দেন গ্রিনল্যান্ড। উদ্দেশ্য ছিল সরল, নাম শুনে যেন মনে হয় এটি বসবাসের জন্য আদর্শ স্থান, এবং ফলে আগ্রহীরা সেখানে চলে আসবে। এই নাম যেন ছিল এক মানসিক বিপণনের কৌশল, যেখানে বাস্তবতা নয়, নাম হয়ে উঠেছিল আকর্ষণের মূল উপাদান। উপকথা, ইতিহাস ও চাতুর্যের সংমিশ্রণ। একটি প্রচলিত লোককাহিনী, ভাইকিংরা ইচ্ছাকৃতভাবে একটি সবুজ দ্বীপকে আইসল্যান্ড বলে চিহ্নিত করেন এবং বরফাবৃত অঞ্চলের নাম দেন গ্রিনল্যান্ড, শুধু যাতে প্রতিপক্ষ বিভ্রান্ত হয় এবং তাদের পছন্দের দ্বীপে নির্বিঘ্নে বসতি স্থাপন সম্ভব হয়। এই উপাখ্যান হয়তো সম্পূর্ণ সত্য নয়, তবে ভাইকিংদের চালাকি এবং বাস্তব বুদ্ধির নিদর্শন হিসাবে এটি আজও আলোচিত। জলবায়ু পরিবর্তনের সাথে নামের সত্যতা। আজকের দিনে গ্রিনল্যান্ডের বরফ ধীরে ধীরে গলছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সেখানে সবুজ অঞ্চল বাড়ছে, যার নামের সাথে মিল খুঁজে পেতে শুরু করেছে। অপরদিকে যদি গালফ স্ট্রিম ধীরে হয়ে আসে, তবে আইসল্যান্ডের তাপমাত্রা কমে যেতে পারে এবং বরফের বিস্তার ঘটতে পারে। তখন হয়তো বাস্তবতাটাই মিলবে সেই পুরনো ভাইকিং নামের সঙ্গে। কিন্তু
এই সম্ভাব্য পরিবর্তন এক গভীর সংকেত বহন করে জলবায়ু সংকটের ভয়াবহতা। নামকরণ আর ইতিহাসের মজার গল্পের পিছনে আজও লুকিয়ে আছে বৈশ্বিক উষ্ণতা ও পরিবেশগত বিপদের তীব্র বার্তা। তো এবার চলে আসা যাক উপসংহারে। গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড এই দুটি দ্বীপের নাম শুধু ভৌগোলিক পরিচয়ের অংশ নয়, বরং তা হয়ে উঠেছে এক ঐতিহাসিক ছলনা, একটি প্রাচীন কৌশল ও প্রকৃতির প্রতিচ্ছবি। ভাইকিংদের পরিকল্পনা, মানুষের মন মানসিকতা ও পরিবেশের পরিবর্তন মিলে এই নামকরণের জন্য এক অনন্য ইতিহাস পরিণত করেছে। ভবিষ্যতে যখন প্রকৃতি রূপ বদলাবে, তখন হয়তো এই নামগুলোর আড়ালে ছলনাও একদিন বাস্তবে রূপ পাবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো? আর তোমরা এই কাহিনীটা যদি জেনে না থাকো, আর আজকে যদি এটা যদি প্রথম আমার এই ভিডিওতে দেখে থাকো বা শুনে থাকো, অবশ্যই একটি লাইক করবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবে। তো সে পর্যন্ত ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।